অনেক জন্ম সম্প্রসপ্ত কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় গুরু। আজকে আমরা দৃশ্যকাব্য নিয়ে আলোচনা করব। তো চলো, এই দৃশ্যকাব্যকে সাহিত্য বা কাব্যকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে দৃশ্যকাব্য, অপরটি হচ্ছে শ্রব্যকাব্য। দৃশ্যকাব্য হচ্ছে চোখে দেখা যাবে, অর্থাৎ নাটক, যেগুলো মঞ্চে অভিনয় করা হয়। অপরদিকে শ্রব্যকাব্য একমাত্র শোনা যাবে, সেটা কিন্তু দেখা যাবে না। তো এবার আমরা দৃশ্যকাব্যকে দুই ভাগে ভাগ করতে পারি। দেখো, দৃশ্যকাব্য হচ্ছে দুই প্রকার, কি? রূপক এবং উপরূপক। রূপক আবার কত প্রকার? রূপক হচ্ছে 10 প্রকার। এই প্রশ্নটা খুবই হয়ে থাকে পরীক্ষায়, যে রূপক কত প্রকারের হয়? 10 প্রকার। আর উপরূপক দেখো 18 প্রকার। এবার 10 প্রকার রূপক সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। সেগুলো কি? নাটক, প্রকরণ, ভান, নাটক, প্রকরণ, ভান, ব্যয়ক, সমাবকার, ডিম, প্রহসন, ইহামৃগ, অঙ্ক এবং বৃথি। তো এই হচ্ছে আমাদের 10 প্রকার হচ্ছে রূপক। তো 10 প্রকার রূপক সম্পর্কে আমরা জানব যে নাটকের উদাহরণ যেমন অভিজ্ঞান শকুন্তলম, প্রকরণের উদাহরণ মৃচ্ছকটিকম, ভানের উদাহরণ উভয় সারিকা, ব্যয়গের উদাহরণ মধ্যম ব্যয়ক, সমাবকার পঞ্চরাত্র, ডিমের উদাহরণ ত্রিপুরদাহ, প্রহসনের উদাহরণ হাস্যচূড়ামণি, ইহামৃগ এর উদাহরণ হচ্ছে কুসুম শিখর বিজয়, অঙ্ক এর উদাহরণ শর্মিষ্ঠা যজাতি, বিথি মালবিকা। তাহলে এই ধরনের প্রশ্ন আমাদের হয়ে থাকে যে হচ্ছে যদি বলে ভাসের একটা সমাবকার শ্রেণী নাটকের নাম লেখো, তাহলে সেটা হচ্ছে পঞ্চরাত্র। আচ্ছা, হাস্য চূড়ামণি কি ধরনের রূপক? তাহলে সেটা হচ্ছে প্রহসন। তো এইভাবে প্রশ্ন হয়ে থাকে। তাহলে কি দাঁড়ালো? যে রূপক হচ্ছে 10 প্রকার, সেগুলো হচ্ছে কি? নাটক, প্রকরণ, ভান, ব্যয়ক, সমাবকার, ডিম, প্রহসন, ইহামৃগ, অঙ্ক, বিথি। তবে এগুলো যেমন আমাদের কোনগুলো নাটক শ্রেণীর রূপক, প্রকরণ শ্রেণীর রূপক, ভান, ব্যয়ক, তারপরে প্রহসন, এই ধরনের রূপকগুলো আমাদের মনে রাখতে হবে। এবার চলো, বলেছে উপরূপক। উপরূপকও কিন্তু 18 প্রকার দেখা যায়। সেগুলো কি? যেমন নাটিকা, এই যে শ্রীহর্ষের যে রত্নাবলী রয়েছে, এটা কিন্তু একটা নাটিকা। তারপরে হচ্ছে তোটক, যেমন কালিদাসের বিক্রম অর্বশীয়ম, এটি একটি তোটক জাতীয় উপরূপক। গোষ্ঠী, ষট্টক, রাজশেখরের কর্পূর মঞ্জরি, এটা কিন্তু ষট্টক জাতীয় উপরূপক। তারপরে রয়েছে নাট্যরাসক, প্রস্থান, উল্লাপ্য, কাব্য, প্রেক্ষণ, রাসক, সংলাপক, শ্রীগদিত, শিল্পক, বিলাসিকা, দুর্মল্লিকা, প্রকরণিকা, হল্লিশ, ভণিকা। এই 18 প্রকার উপরূপক রয়েছে। তবে এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে যে যেমন শ্রীহর্ষের রত্নাবলী, এটা একটা নাটিকা। কালিদাসের বিক্রম অর্বশীয়ম, এটি একটি তোটক জাতীয় রচনা, যেটা পরীক্ষায় কিন্তু দেওয়া হয় এই ধরনের প্রশ্ন, যে কালিদাসের একটি তোটক জাতীয় উপরূপকের নাম লেখো। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব বিক্রম অর্বশীয়ম। এখান থেকে আরও এই ধরনের এইভাবে প্রশ্ন হয় যে কোনটি রূপক? সেখানে 3টা উপরূপক দেবে আর একটা রূপকের নাম থাকবে, আমাদের সেভাবে বের করতে হবে, বা বলতে পারে কোনটা উপরূপক। তো যাই হোক, 10 প্রকার রূপকের নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে, আর সেই প্রসঙ্গে জানতে হবে যে উপরূপক হচ্ছে 18 প্রকার। এইবার নাটকের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। তার মধ্যে সর্বপ্রাচীন মতবাদ বা ঐশ্বরিক মতবাদ, সেই মতবাদটা কি? সেই মতবাদে বলা হয়েছে যে দেবরাজ ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা নাট্যবেদ বা পঞ্চম বেদ সৃষ্টি করেন। তাহলে এই নাট্যবেদকে কিন্তু
পঞ্চম বেদও বলা হয়। পরীক্ষায় প্রশ্ন হয় নাট্যবেদের অপর নাম কি, সেটা হচ্ছে পঞ্চম বেদ। আর এখানে আরেকটা বিষয় জানবো, এই যে নাট্যশাস্ত্র, এই নাট্যশাস্ত্রের প্রণেতা কিন্তু ভরতমুনি। নাট্যশাস্ত্রের যে অধ্যায় সংখ্যা সেটা হচ্ছে 36টি, আবার কোথাও রয়েছে 37টি। এইবার নাট্যবেদ কিভাবে সৃষ্টি হচ্ছে না, ব্রহ্মা কি করেছে, ঋগ্বেদ থেকে কাহিনী নিয়েছে, কাহিনী বা সংলাপ, সামবেদ থেকে নিয়েছে গান, যজুর্বেদ থেকে নেওয়া হয়েছে অভিনয়, এবং অথর্ব বেদ থেকে রস ও অনুভূতি নিয়ে পঞ্চম বেদ রূপে নাট্যবেদ সৃষ্টি হয়েছে। আর এই নাট্যবেদে শিব প্রদান করেছেন তাণ্ডব, পার্বতী প্রদান করেছেন লাস্য, আর বিষ্ণু করেছেন রীতি। তো এই হচ্ছে নাটকের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদ। এখানে আরো বিষয় জেনে নেব যে হচ্ছে প্রথম কোথায় নাটক অভিনয় হয়। ব্রহ্মার নির্দেশ অনুসারে ভরতমুনি ইন্দ্রধ্বজ অনুষ্ঠানে প্রথম নাট্য প্রয়োগের ব্যবস্থা করেন। তাহলে নাটক প্রথম অনুষ্ঠিত হয় কোথায়, সেটা হচ্ছে ব্রহ্মার নির্দেশে ভরতমুনি ইন্দ্রধ্বজ অনুষ্ঠানে প্রথম নাটক অভিনয়ের ব্যবস্থা করেন। আর প্রথম যে নাটক, আদি নাটক বা প্রাচীনতম নাটক, সেই নাটকের নাম হচ্ছে লক্ষ্মী স্বয়ম্বর। লক্ষ্মী স্বয়ম্বর। আর এই সাথে আমরা এটাও জেনে নেব যে এই যে লক্ষ্মী স্বয়ম্বর যে নাটকটি রয়েছে, এইটাই হচ্ছে ব্রহ্মার লেখা নাটক। লক্ষ্মী স্বয়ম্বর নাটকের রচয়িতাকে ব্রহ্মা। প্রাচীনতম নাটকের নাম কি, লক্ষ্মী স্বয়ম্বর। প্রথম কোথায় নাটক অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে ইন্দ্রধ্বজ। প্রথম কে নাটক অনুষ্ঠানের ডিরেক্টর ছিলেন, মানে কার নির্দেশে, কার আদেশে প্রথম নাটক অভিনীত হয়, সেটা হচ্ছে ভরতমুনির পরিচালনায়। আর ভরতমুনিকে কে আদেশ দেন, সেটা হচ্ছে ব্রহ্মা। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আর প্রাচীনতম নাট্যশাস্ত্র সেটা হচ্ছে ভরতমুনি। তারপরে চলো আমরা জেনে নিচ্ছি নাট্যশালা নির্মাণ করেন কে, না নাট্যশালা নির্মাণ করেন হচ্ছে বিশ্বকর্মা। ব্রহ্মা রচিত ব্রহ্মা দুটো নাটক রচনা করেছেন। একটা হচ্ছে অমৃত মন্থন ত্রিপুরদাহ, তার সাথে আমরা যোগ করে নিতে পারি হচ্ছে এই লক্ষ্মী স্বয়ম্বর। লক্ষ্মী স্বয়ম্বর এটা হচ্ছে সব থেকে প্রাচীনতম নাটক, আর এই নাটকের রচয়িতা কিন্তু হচ্ছে ব্রহ্মা। নাটকের উৎপত্তি সংক্রান্ত আর একটা মতবাদ হচ্ছে সংবাদ সূক্ত। আমরা জানি যে ঋগ্বেদে 20টি সূক্ত রয়েছে, যেগুলো মানে কথোপকথনের আকারে রচিত। ডয়সেনের মতে এই সংবাদ সূক্তগুলির সংখ্যা হচ্ছে 20টি। তো এই সংবাদ সূক্ত থেকেই নাটকের উৎপত্তি হয়েছে। এই মত কে কে স্বীকার করেন, না এই মত স্বীকার করেন ম্যাক্স মুলার, সিলভা লেভি এবং ম্যাকডোনেল। এবার বলতে পারে যে সংবাদ সূক্ত হতে নাটকের উৎপত্তি হয়েছে, এই মত পোষণ করেন কে, সেখানে 4টা অপশন থাকবে। তো তার জন্য আমাদের এই নামগুলো মনে রাখতে হবে। এইবার দেখো, অধ্যাপক পিসেল মনে করেন যে এই পুতুল নাচ থেকেই নাটকের উৎপত্তি হয়েছে। পুতুল নাচে যেমন আমরা সূত্রাধার এই শব্দটা পাই, তো নাটকের ক্ষেত্রেও কিন্তু নাটক যে পরিচালনা করেন তাকে বলা হয় সূত্রধার। তো সেই সিমিলারিটি দেখে, সাদৃশ্য দেখে পিসেল মহোদয় কিন্তু বলেছেন যে এই পুতুল নাচ হতেই নাটকের উৎপত্তি হয়েছে। ডক্টর রিজওয়ে বলেছেন যে শ্রাদ্ধাদি অনুষ্ঠান থেকেই নাটকের উৎপত্তি হয়েছে। এই যে কোনো পুরুষ মারা গেলে তার যে শ্রাদ্ধাদি অনুষ্ঠান হয়, যে ক্রিয়াকাণ্ড হয়, সেগুলো থেকেই নাকি নাটকের উৎপত্তি। এটা কার অভিমত, না ডক্টর রিজওয়ে। লুডার্স ও স্ট্যানকনো তারা মনে করেন যে এই ছায়া নাটক থেকে
নাটকের উৎপত্তি হয়েছে। ছায়া নাটকটা কি? ছায়া নাটকটা হচ্ছে মূকাভিনয়। ওয়েবারের মতে যে এই গ্রিকদের যে প্রভাব, সেই গ্রিক প্রভাব থেকে নাটকের উৎপত্তি হয়েছে। গ্রিক ভাষায় যেমন যবন, যবনিকা এইসব শব্দ আমরা নাটকের ক্ষেত্রে প্রয়োগ করতে দেখি, তবে এই মত গ্রহণযোগ্য নয়। তো এই কথাগুলো মনে রাখতে হবে যে গ্রিক প্রভাব, নাটকের উৎপত্তিতে গ্রিক প্রভাবের কথা কে বলেছেন? না, সেটা বলেছেন হচ্ছে ওয়েবার। কৃষ্ণলীলা থেকে নাটকের উৎপত্তি, এই কথা বলেছেন উইন্টারনিটস। পতঞ্জলির মহাভাষ্যে দুটো নাটকের উল্লেখ রয়েছে। কি কি? কংসবধ এবং অমৃত মন্থন। তাহলে পতঞ্জলির মহাভাষ্যে উল্লেখিত নাটক দুটির নাম কি? সেটা হচ্ছে কংসবধ এবং অমৃত মন্থন। স্বর্গে অভিনীত দুটি নাটক, সেগুলো কি? অমৃত মন্থন এবং ত্রিপুরদাহ, যেগুলো রাইটার হচ্ছে ব্রহ্মা। প্রাক কালিদাসীয় যুগ, অর্থাৎ কালিদাসের আগে আমরা দুজন নাট্যকারের নাম পাবো। সেটাকে, একজন হচ্ছে অশ্বঘোষ আর একজন হচ্ছে ভাস। তো চলো এবার অশ্বঘোষ সম্পর্কে আমরা জেনে নিই। অশ্বঘোষ সময়কাল খ্রিস্টীয় প্রথম শতক, কনিষ্কের রাজা কনিষ্কের সমসাময়িক ছিলেন তিনি। অশ্বঘোষের বাসস্থান ছিল সাকেত, যেটা বর্তমানে তাকে বলা হয় অযোধ্যা। মাতার নাম সুবর্ণাক্ষী। জাতিতে ব্রাহ্মণ ছিলেন এবং তিনি শৈব ধর্মাবলম্বী ছিলেন। পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। উপাধি, এটা খুবই গুরুত্বপূর্ণ। অশ্বঘোষের উপাধিগুলো কি কি? অশ্বঘোষের উপাধি হচ্ছে আচার্য, ভদন্ত, মহাবাদী এবং মহাকবি। এখান থেকে কিন্তু কোশ্চেন হয়। আচার্য, ভদন্ত, মহাবাদী এবং মহাকবি। অশ্বঘোষের রচনা বলি একযোগে আমরা দেখে নেব। তিনি দেখো মহাকাব্যও লিখেছে, গীতিকাব্যও লিখেছে, দৃশ্যকাব্যও লিখেছে, অর্থাৎ সব ধরনের কাব্যই কিন্তু তিনি লিখেছেন। তিনি দুটো মহাকাব্য লিখেছেন, বুদ্ধচরিত এবং সুন্দর নন্দ। একটা গীতিকাব্য লিখেছেন, গণ্ডে স্তোত্র গাথা। আর একটা প্রকরণ জাতীয় দৃশ্যকাব্য লিখেছেন, তার নাম হচ্ছে সারিপুত্র প্রকরণ। তার নামে প্রচলিত আরও কিছু গ্রন্থের নাম আমরা পাই। সেগুলো কি? যেমন বজ্রসূচি, সূত্রালঙ্কার, মহাযান শ্রদ্ধত পাদসূত্র এবং তিতণ্ডমালা। এবার চলো আমরা অশ্বঘোষের সারিপুত্র প্রকরণ সম্পর্কে জেনে নিচ্ছি। সারিপুত্র প্রকরণের অন্য নাম কি নাম? শারদতী পুত্র প্রকরণ, সারস্বতী পুত্র প্রকরণ, শারদতী পুত্র প্রকরণ। বানানগুলো একটু দেখে নেব আমরা। হ্যাঁ, দেখো তালিবস্য র দয়ব তয় দীর্ঘে প্রকরণ, দন্তস্ব র দন্তস্বয়ব তয় দীর্ঘে সারস্বতী পুত্র প্রকরণ, শারদতী পুত্র প্রকরণ। তাহলে তার এই যে দৃশ্যকাব্য, সেটা কোন শ্রেণীর দৃশ্যকাব্য? না, প্রকরণ শ্রেণীর দৃশ্যকাব্য। উৎস, সারিপুত্র প্রকরণের উৎস কি? বৌদ্ধদের যে প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক, সেই ত্রিপিটক কিন্তু তিনটা ভাগে বিভক্ত: বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। তো সেই বিনয় পিটক থেকে এই সারিপুত্র এবং মধ্য গলায়নের কাহিনী তিনি কিন্তু নিয়েছেন বিনয় পিটক থেকে। তাহলে সারিপুত্র প্রকরণের উৎস কি? না, সেটা হচ্ছে বিনয় পিটক। এর অঙ্ক কত? অঙ্ক সংখ্যা হচ্ছে 9টি অঙ্ক রয়েছে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এই সারিপুত্র প্রকরণ নাটক কিন্তু সাধারণত শান্ত রসের হয় না, কিন্তু সারিপুত্র প্রকরণ কিন্তু একটি শান্ত রসের প্রকরণ জাতীয় দৃশ্য কাব্য। এরকম আর একটা শান্ত রসের দৃশ্য কাব্য পাবো, সেটা হচ্ছে প্রবাদচন্দ্রদ্বয়ম। আবিষ্কারক লুডার্স মধ্য এশিয়ার
তুরফান অঞ্চল থেকে এই সারিপুত্র প্রকরণের পাণ্ডুলিপি আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? লুডার্স। কোথা থেকে? মধ্য এশিয়ার তুরফান অঞ্চল থেকে। তিনি সেটা একটা তালপাতার ভূর্জপত্র পান, যেটা হচ্ছে তুক্রীয় লিপিতে ছিল, তালপাতার ভূর্জপত্র। আর এটা আবিষ্কার করেন কত? 1911 খ্রিস্টাব্দে। তাহলে সারিপুত্র প্রকরণের আবিষ্কর্তাকে? লুডার্স। কোথা থেকে আবিষ্কার হয়? তুরফান অঞ্চল থেকে, মধ্য এশিয়ার। আচ্ছা, সেটা কি রূপে ছিল? সেটা ভূর্জপত্র রূপে ছিল। আচ্ছা, তালপাতার ভূর্জপত্র। কত সালে এটা আবিষ্কার হয়? 1911 খ্রিস্টাব্দে এটি আবিষ্কার হয়। এবার চলো সারিপুত্র প্রকরণের নায়ক। নায়ককে? নায়ক হচ্ছে সারিপুত্র। বিদূষকের নাম কি? এখানে দুটো অপশনে কিন্তু মনে রাখবে, কুমুদগন্ধ এবং মৌদ্যগলায়ন। আমাদের এই যে গত এমএসসিতে একটা প্রশ্ন হয়েছিল, যে হচ্ছে কোশ্চিনটা ছিল মুদ্রা রাক্ষস নাটকের নায়ককে। তো সেখানে মুদ্রা রাক্ষস নাটকের নায়ক কিন্তু দুজনই হতে পারে, চাণক্যও হতে পারে, চন্দ্রগুপ্ত হতে পারে, এবং অপশনে দুটোই ছিল। তো এগুলো কিন্তু একটা বিতর্কের বিষয়, তার জন্য আমাদের এই দুটো নামই মনে রাখতে হবে। আশা করি একটা অপশন থাকবে, অপরটি থাকবে না। তাহলে সারিপুত্র প্রকরণের বিদূষকের নাম হচ্ছে কুমুদগন্ধ বা মৌদগল্যায়ন। এবার চলো আমরা আলোচনা করব ভাস নিয়ে, যিনি সংস্কৃত সাহিত্যে সর্বাধিক নাটকের রচয়িতা। তিনি 13খানি নাটক রচনা করেছেন এবং পরবর্তীকালে আর একটি নাটকের সন্ধান পাওয়া গেছে, তার নাম হচ্ছে যজ্ঞফলম, যেটা পরবর্তীকালে জীবরাম শাস্ত্রী প্রকাশ করেছেন। তো চলো এই ভাস তাহলে কে? এই ভাস কিন্তু কালিদাসের পূর্বের কবি, ইনিও কিন্তু কালিদাসের পূর্বে। সময় উইন্টারনিটস ভাসকে দ্বিতীয় শতকের কবি বলে তিনি ধরেছেন, কারণ হচ্ছে অশ্বঘোষ হচ্ছে প্রথম শতক, আর কালিদাস হচ্ছে তোমার সেটা পরবর্তীতে ধরা হয় হচ্ছে পঞ্চম শতক, কেউ বলে ষষ্ঠ শতক। আচ্ছা, তো এই অশ্বঘোষ এবং কালিদাস এর মধ্যবর্তী সময়ে ভাসের আবির্ভাব হয়েছে, এই কথাটা আমরা মনে রাখবো। উইন্টারনিটসের মতে ভাস হচ্ছে খ্রিস্টীয় দ্বিতীয় শতকের কবি। ভাসের যে রচনা শৈলী, সেই রচনা শৈলী কি? অকৃত্রিম শৈলী। ভাসের রচনা শৈলী কিরূপ? অকৃত্রিম শৈলী। ভাসের দেখো উপাধি, দেখো ভাসের উপাধি হচ্ছে ধাবক। ধাবক, এই কথাগুলো মনে রাখতে হবে। ভাসের গোত্র হচ্ছে ভাস গোত্র, অগস্ত্য গোত্রের হৈমদক শাখা। ভাস কোন দেবতার উপাসক ছিলেন? বিষ্ণু। এখানে একটা কিন্তু একটু ব্যতিক্রমী জিনিস দেখতে পাচ্ছি, আমরা দেখব অধিকাংশ কবি হচ্ছে তোমার শৈব, কিন্তু দেখো ভাস কিন্তু বিষ্ণুর উপাসক। রীতি বৈদর্ভী রীতি। ভাস কোন অলংকার সর্বাধিক পছন্দ করতেন? সেটা হচ্ছে অনুপ্রাস অলংকার। কালিদাস যেমন উপমা অলঙ্কারে প্রসিদ্ধ, উপমা কালিদাসস্য ভারবের অর্থ গৌরবম, অর্থ গৌরবে প্রসিদ্ধ হচ্ছে ভারবী। দণ্ডিন পদলালিত্যম, পদের লালিত্যে প্রসিদ্ধ হচ্ছে দণ্ডী। আর একজন আছে শ্রীহর্ষ, তিনিও পদের লালিত্যে প্রসিদ্ধ। আর মাঘে সন্তি ত্রয়গুণা, আর মাঘের মধ্যে সমস্ত গুণই দেখা যায়। অনুপ্রাস অলঙ্কার তার পছন্দ ছিল। ভাস সম্পর্কে প্রখ্যাত কিছু উক্তি আমাদের জানতে হবে, পরীক্ষায় এগুলো এসে থাকে। দেখো, বাকপতিরাজ গৌরবহ নাটকে ভাসকে জলন মিত্র বা অগ্নিপ্রিয় বলেছে। জলন মিত্র কার উপাধি? ভাসের উপাধি। কে দিয়েছেন এই উপাধি? বাকপতিরাজ। কোথায় বলেছেন? গৌরবহ নাটকে। আবার দেখো, জয়দেব প্রসন্ন রাঘব নাটকে ভাসকে বলেছেন ভাসহাস। তাহলে জয়দেব প্রসন্ন রাঘবে ভাসকে কি বলেছেন? ভাসকে সরস্বতীর নির্মল হাসের সাথে তুলনা করে বলেছেন ভাসহাস। হাস যেমন দুধের মধ্য থেকে সার বস্তু অর্থাৎ ছানা
খেয়ে নেয় এবং জলীয় পদার্থ ত্যাগ করে, সেই রকম হাঁসের মতো সেই রকম গুণ রয়েছে তার। সে সারতত্ত্ব গ্রহণ করেছেন এবং জলীয় পদার্থ পরিত্যাগ করেছেন, তাই ভাসকে হাঁসের সাথে তুলনা করেছেন জয়দেব। ভাসের নাটক চক্র আবিষ্কার। পণ্ডিত টি গণপতি শাস্ত্রী 1909 থেকে 1911 খ্রিস্টাব্দে কেরলের তিরুবনন্তপুরমের পদ্মনাভপুরমের কাছে মল্লিকর নাথম নামক অঞ্চল থেকে এই ভাসের লেখা পুঁথিগুলো আবিষ্কার করে। তাহলে ভাসের এই নাটকচক্র আবিষ্কার করেছেন কে? টি গণপতি শাস্ত্রী, যার পুরো নাম হচ্ছে তিরুবাগ্রহারম গণপতি শাস্ত্রী। কত সালে? 1909 থেকে 1911 খ্রিস্টাব্দে। কোথার থেকে? কেরল থেকে। কেরলের তিরুবনন্তপুরমের পদ্মনাভপুরম নামক অঞ্চলের মল্লিকর নাথম নামক জায়গা থেকে আবিষ্কার করেন। সেখানে তিনি তালপাতায় লেখা দুটি পুঁথি পান, যেই পুঁথিগুলি কোন হরফে লেখা ছিল? না, সেগুলো মালায়ালম হরফে লেখা ছিল। আর সেখান থেকে তিনি ভাসের লেখা 13টি সংস্কৃত নাটক আবিষ্কার করেন। আচ্ছা, তো ভাসের নাটক চক্র কি আকারে পাওয়া যায়? না, সেটা তাল পাতার দুটো পুঁথি পাওয়া যায় এবং তা সেখানে মালায়ালম হরফে 13টা নাটকের সন্ধান পাওয়া যায়। চলো এবার এই 13টি নাটক যে ভাসের, এই নিয়ে পণ্ডিত মহলে কিন্তু একটা মতভেদ দেখা যায়। কারণ এই আবিষ্কৃত 13টি নাটকের কোথাও ভাসের নাম উল্লেখ ছিল না। তবে পরবর্তীকালে পণ্ডিতরা যুক্তিতর্কের মাধ্যমে সেটা প্রমাণ করেছেন। দেখো, এখানে বলেছে রাজশেখর তার শুক্তি মুক্তাবলীতে একটা শ্লোক উল্লেখ করেছেন। সেখানে কি বলেছেন? ভাস নাটক চক্রে ইয়া পিচ্ছেকাই ক্ষিপ্তাই পরীক্ষিতুম স্বপ্ন বাসবদাত্যস্যা দাহকা ভুন্ন পাবকহ। এই যে এখানে যে এই স্বপ্ন বাসব দত্তস্য দাহক ভুন্ন পাবক, এখানে বলা হয়েছে যে ভাসের যে 13টি নাটকের মধ্যে, ভাসের নাটক চক্রের মধ্যে এই স্বপ্ন বাসব দত্তম কিন্তু মানে সর্বশ্রেষ্ঠ নাটক রূপে পরিগণিত হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে। তো সেখানেই ইঙ্গিত রয়েছে যে তাহলে এই নাটক চক্র কিন্তু ভাসের লেখা। তো এইভাবে আমরা বলতে পারি যে এই 13টি নাটক হচ্ছে ভাসের লেখা। এবার ভাসের নাটকগুলোকে 4টা শ্রেণীতে ভাগ করা যায়: রামায়ণমূলক নাটক, মহাভারতমূলক নাটক, বৃহৎ কথামূলক নাটক এবং কথামূলক নাটক। রামায়ণমূলক ভাস 2টো নাটক রচনা করেছেন, প্রতিমা এবং অভিষেক। মহাভারতমূলক 7টি নাটক, তার মধ্যে 5টি একাঙ্ক, দ্রুতবাক্য, দূত ঘটোৎকচ, মধ্যম ব্যয়ক, উরুভঙ্গ এবং কর্ণভার। আর পঞ্চরাত্র এবং বালচরিতটা হচ্ছে কৃষ্ণ উপাখ্যান অবলম্বনে রচিত। তো চলো, বৃহৎ কথামূলক বা উদয়ন কথামূলক বা ঐতিহাসিকমূলক ভাসের 2টি নাটক। প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে যে উদয়ন কথামূলক ভাসের 2টো নাটকের নাম কি? প্রতিজ্ঞা যোগনধারণ এবং স্বপ্ন বাসব দত্ত। আর এই স্বপ্ন বাসব দত্ত হচ্ছে ভাসের শ্রেষ্ঠ নাটক। এবার প্রচলিত লোককথা বা কথামূলক ভাসের 2টো নাটক রয়েছে, এক হচ্ছে অবিমারক, অপরটি হচ্ছে চারু দত্ত। দেখো, জীবরাম শাস্ত্রী কালিদাস, জীবরাম শাস্ত্রী হবে, জীবরাম শাস্ত্রী কর্তৃক 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ভাসের 14তম নাটক।
তাহলে ভাসের 14তম নাটকটার নাম কি? তার নাম হচ্ছে যজ্ঞফলম। কত সালে প্রকাশিত হয়? 1931 খ্রিস্টাব্দে। কে প্রকাশ করে? জীবরাম শাস্ত্রী। যজ্ঞফলম এটা কিন্তু রামায়ণ অবলম্বনে রচিত। কালিদাস তার মালবিকাগ্নিমিত্রম নাটকের প্রস্তাবনায় বলেছেন, প্রথিত যশসাং ভাষা সৌমিল্যা কবিপুত্র দিনাং। তাহলে এই যে কালিদাস তার মালবিকাগ্নিমিত্রম নাটকে কিন্তু ভাস, কবিপুত্র এদের নাম কিন্তু উল্লেখ করেছেন। ভাস, সৌমিল্য, কবিপুত্র এদের নাম উল্লেখ করেছেন। ভাসের নাটকের একটা বিশেষ বৈশিষ্ট্য, ভাসের নাটকে দেখো বিদূষক নেই, বিদূষক কিন্তু নেই। ভাস প্রস্তাবনার পরিবর্তে স্থাপনা বা আমুক এই শব্দগুলো কিন্তু ব্যবহার করেছেন। আমরা দেখতে পাবো সংস্কৃত সাহিত্যে ভাস সর্বাধিক নাটক রচনা করেছেন এবং তিনি এক্সেপশনাল নাট্যকার। তিনি কিন্তু নাট্যশাস্ত্রের অনেক বিধি নিয়ম মানেননি, তিনি তার মতো করে রচনা করেছেন। যেমন ভাস প্রস্তাবনার পরিবর্তে তিনি কিন্তু স্থাপনা বা আমুক শব্দ ব্যবহার করেছেন। নাট্যশাস্ত্রের কিছু নিয়ম আছে, নর্মস আছে, যেমন যুদ্ধ দৃশ্য, মৃত্যু দৃশ্য, স্ত্রী সঙ্গ, মদ্যপান, বিবাহ, এগুলো নাটকের মঞ্চে দেখানো যাবে না। কিন্তু ভাস কিন্তু এই নিয়মের পরিপন্থী। দেখো ভাস তার নাটকে নাট্যশাস্ত্রের পরিপন্থী যুদ্ধ ও মৃত্যু দৃশ্য মঞ্চে দেখিয়েছে। তারপরে দেখো ভাসের নাটকে কিন্তু নান্দি শ্লোক নেই। আমরা প্রত্যেক নাটকে দেখব নাটকের যে প্রথম যে শ্লোক সেটাকেই বলা হয় নান্দি শ্লোক। তো ভাসের নাটকে কিন্তু কোনো নান্দি শ্লোক নেই। ভাসের নাটকে আমরা দেখব নান্দন্তে সূত্রাধার এই রকম প্রয়োগ দেখা যায়, অর্থাৎ নান্দি অন্তে, নান্দির শেষে সূত্রাধার মঞ্চে প্রবেশ করলেন। ভাস সর্বাধিক নাটক রচনা করেছেন, সব থেকে বেশি নাটক রচনা করেছেন। ভাসের নাটকে প্রথমেই সূত্রাধার কিন্তু মঞ্চে প্রবেশ করে, এই যে নন্দন্তে সূত্রাধারও এরকম আমরা দেখতে পাই। ভাসের নাটকে নাট্যকারের নাম নেই। ভাসের যে 13খানি নাটক পাওয়া যায় এই নাটকের কোথাও কিন্তু নাট্যকারের নাম উল্লেখ নেই। এবার চলো আমরা জেনে নেব যে ভাস যে রামায়ণমূলক দুটো নাটক রচনা করেছেন তার মধ্যে একটি হচ্ছে প্রতিমা নাটক। এটাই কিন্তু ভাসের সব থেকে বড় নাটক। এই নাটকের অঙ্ক সংখ্যা হচ্ছে 7, উৎস হচ্ছে রামায়ণ। রামায়ণের কোথার থেকে নেওয়া হয়েছে? না, রামায়ণের অযোধ্যা কাণ্ড থেকে এবং লঙ্কা কাণ্ড, অযোধ্যা টু লঙ্কা, মানে রামায়ণের তো 7টি কাণ্ড আমরা পাবো, আদিকাণ্ড বা বালকাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কা কাণ্ড এবং উত্তরকাণ্ড। তাহলে এখানে দেখো অযোধ্যার পরে আছে অরণ্যকাণ্ড, অরণ্যকাণ্ডের পরে রয়েছে কিষ্কিন্ধা কাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ডের পরে রয়েছে সুন্দরকাণ্ড, সুন্দরকাণ্ডের পরে রয়েছে লঙ্কা কাণ্ড। দেখো এই 5টি কাণ্ড থেকে কিন্তু এই প্রতিমা নাটকের উৎস নেওয়া হয়েছে। নায়ক নায়িকাকে, সেটা হচ্ছে রাম এবং সীতা। এখানে কাহিনীগুলো তো তোমরা জানো, তো এই কথাগুলো মনে রাখতে হবে যে ভরত তো তার মাতুলালয়ে ছিল, আর এই সময়ে তার মাতা কইকেয়ী দশরথের কাছ থেকে দুটো বর চায়। একটি বর হচ্ছে রামচন্দ্রকে 14 বছরের বনবাস জীবন যাপন করতে হবে এবং দ্বিতীয় বরে তার নিজের ঔরসজাত ছেলে ভরতকে সিংহাসন দিতে হবে। তো এই ধরনের কথা যখন শোনে রাজা দশরথ, তার কিন্তু সেই রামের বিচ্ছেদে তার মৃত্যু ঘটে। আর তখন ভরত ছিল মামার বাড়ি, মামার বাড়িতে আসার সময় রাস্তার ধারে যে প্রতিমা গৃহ রয়েছে যেখানে সূর্যবংশীয় রাজাদের মূর্তি স্থাপন করা হতো, যেই সূর্যবংশীয় রাজা মারা গেছেন তার মূর্তি সেই ঘরে রাখা হতো। সেই
তো সেই পথ চলতে গিয়ে বিশ্রাম করতে গিয়ে সেই প্রতিমা গৃহে প্রবেশ করে ভরত তার পিতার মৃত্যুর সংবাদ জানতে পারেন, কারণ সেই প্রতিমা গৃহে তার পিতার মূর্তি দেখতে পান এবং তিনি বুঝতে পারেন তার পিতা আর এই ইহলৌকিক জগতে নেই। ভাসের সব থেকে এটা কিন্তু বড় নাটক। এবার চলো ভাসের আর একটি রামায়ণমূলক নাটক হচ্ছে অভিষেক, এর অঙ্ক সংখ্যা 6। এর উৎস হচ্ছে রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড থেকে লঙ্কা কাণ্ড, অর্থাৎ কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দর কাণ্ড, লঙ্কা কাণ্ড, এই 3টা কাণ্ড থেকে নেওয়া হয়েছে। নাটকে 3 জনের অভিষেক ক্রিয়া দেখানো হয়েছে। 3 জনের অভিষেক হয়। অভিষেকটা কি? যে রাজা হওয়ার পূর্বে একটা অনুষ্ঠান হয়, সেটাই হচ্ছে অভিষেক। এখানে সুগ্রীবের অভিষেক হয়, বিভীষণের অভিষেক হয় এবং রামচন্দ্রের অভিষেক হয়। এই নাটকে মঞ্চে বালি বধ দেখানো হয়েছে। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এই যে ভাসের কোন নাটকে মৃত্যু দৃশ্য দেখানো হয়েছে, সেটা হচ্ছে অভিষেক নাটকে মৃত্যু দৃশ্য দেখানো হয়েছে। কোন চরিত্রের মৃত্যু দৃশ্য দেখানো হয়েছে? না, সেটা হচ্ছে বালি নামক চরিত্রের মৃত্যু দৃশ্য দেখানো হয়েছে। বালির বোন স্ত্রীর নাম কি ছিল? বালির স্ত্রীর নাম ছিল তারা, আর তার পুত্রের নাম ছিল অঙ্গদ। এবার চলো আমরা জেনে নেব হচ্ছে দ্রুতবাক্য। দ্রুতবাক্য এটা ভাসের হচ্ছে একাঙ্ক নাটক, মহাভারত অবলম্বনে রচিত। উৎস মহাভারতের দ্রোণ পর্ব। দ্রুতবাক্য হচ্ছে দ্রোণ পর্ব। এইটা কিন্তু ব্যয়ক শ্রেণীর নাটক। দ্রুতবাক্য তাহলে ব্যয়ক শ্রেণীর নাটক। নায়ক হচ্ছে শ্রীকৃষ্ণ। এই নাটকে কোনো স্ত্রী চরিত্র নেই, স্ত্রী চরিত্র বর্জিত নাটক। এটা হচ্ছে কৌরব সভায় দূত হয়ে শ্রীকৃষ্ণ সেখানে যায়। দূত ঘটোৎকচ, এটাও এক অঙ্কের নাটক। এটাও কিন্তু মহাভারতের দ্রোণ পর্ব থেকে নেওয়া। এটা কোন শ্রেণীর? এটা হচ্ছে অঙ্ক শ্রেণীর বা উৎসৃষ্টিকাঙ্ক শ্রেণীর রূপক। এইখানে একটা বিশেষ বৈশিষ্ট্য, দূত ঘটোৎকচ নাটকে কিন্তু ভরত বাক্য নেই। তাহলে এই এক্সেপশনাল জিনিসগুলো আমাদের জানতে হবে। দ্রুতবাক্য নাটকে যেমন স্ত্রী চরিত্র নেই, দূত ঘটোৎকচ নাটকে ভরত বাক্য নেই। মধ্যম ব্যয়ক, এটাও এক অঙ্কের নাটক। উৎস মহাভারতের বন পর্ব। দেখো এটা কিন্তু বন পর্ব, নামের মধ্যে বোঝা যাচ্ছে এটা ব্যয়ক শ্রেণীর রূপক। ব্যয়ক, মধ্যম ব্যয়ক। নায়ক হচ্ছে ভীম, নায়িকা হচ্ছে হিড়িম্বা। এটা ভাসের সার্থক ব্যয়ক শ্রেণীর নাটক, মধ্যম ব্যয়ক। উরুভঙ্গ এক অঙ্কের নাটক। এটাও ব্যয়ক শ্রেণীর নাটক। মহাভারতের শল্য পর্ব, এর উৎস কিন্তু শল্য পর্ব। কোন রস? বীর রস। নায়ক ভীম। এই উরুভঙ্গ নাটকের অপর নাম হচ্ছে গদাযুদ্ধম, খুবই গুরুত্বপূর্ণ। গদাযুদ্ধম। এখানে কিন্তু মঞ্চে যুদ্ধ ও মৃত্যু দৃশ্য দেখানো হয়েছে উরুভঙ্গ নাটকে। এটাই সংস্কৃত সাহিত্যের একমাত্র বিয়োগান্তক নাটক বা ট্র্যাজেডি ড্রামা। সংস্কৃত সাহিত্যের একমাত্র বিয়োগান্ত নাটক কোনটি? উরুভঙ্গ। এবার চলো কর্ণভার। কর্ণভার এক অঙ্কের নাটক। এটা ব্যয়ক শ্রেণীর রূপক। উৎস কর্ণ পর্ব, নামের সাথে মিল রয়েছে। রস কি? এর রসও কিন্তু বীর রস। এখানেও কিন্তু স্ত্রী চরিত্র নেই। এই কর্ণভার নাটকে স্ত্রী চরিত্র নেই, আবার দ্রুতবাক্য নাটকেও কিন্তু স্ত্রী চরিত্র নেই। পঞ্চরাত্র। পঞ্চরাত্র হচ্ছে 3 অঙ্কের নাটক। উৎস হচ্ছে মহাভারত, শ্রেণী সমাবকার। মহাভারতের বিরাট পর্ব থেকে এর কাহিনী নেওয়া হয়েছে।
আর এখানে কিন্তু মহাভারতের থেকে কাহিনী নিলেও কবির কিন্তু এখানে কল্পনা জড়িত রয়েছে এই নাটকে। আর এই নাটকেও কিন্তু স্ত্রী চরিত্র নেই। তারপরে চলো বালচরিত। বালচরিত হচ্ছে 5 অঙ্কের নাটক। উৎস মহাভারতের হরিবংশ। শ্রীকৃষ্ণের বাল্য জীবনের কাহিনী অবলম্বনে রচিত। এখানে রয়েছে শ্রীকৃষ্ণের বাল্য জীবনের কাহিনী। যদি বলে কৃষ্ণ কাহিনী অবলম্বনে শ্রীকৃষ্ণের বাল্য জীবনের কাহিনী অবলম্বনে রচিত ভাসের নাটকটির নাম কি? সেটা হচ্ছে বালচরিত, যার অঙ্ক সংখ্যা হচ্ছে 5। এরপরে চলো এবার প্রতিজ্ঞা, যৌগন্ধরায়ণ, এগুলো হচ্ছে বৃহৎ কথামূলক বা ঐতিহাসিকমূলক বা উদয়ন কথামূলক নাটক। প্রতিজ্ঞা, যৌগন্ধরায়ণ 4 অঙ্কের নাটক। উৎস বৃহৎ কথা। নায়ক নায়িকা, নায়ক উদয়ন, নায়িকা বাসব দত্তা। এটা কিন্তু একটি পলিটিক্যাল ড্রামা, রাজনৈতিক নাটক। এই নাটকটিকে স্বপ্ন বাসব দত্তম নাটকের ভূমিকা বলে, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ নাটককে। চলো এবার স্বপ্ন বাসব দত্তম। স্বপ্ন বাসব দত্তম নাটকের অঙ্ক সংখ্যা হচ্ছে 6। উৎস বৃহৎ কথা। নায়ক নায়িকা, নায়ক হচ্ছে উদয়ন, নায়িকা হচ্ছে বাসব দত্তা, প্রধান নায়িকা পদ্মাবতী, এটা হচ্ছে উপনায়িকা। শৃঙ্গার রসের নাটক। বিদূষকের নাম বসন্তক। বাসব দত্তার ছদ্মনাম ছিল আবন্তিকা। উদয়নের বীণার নাম ছিল ঘোষবতী। এই নাটকের 5ম অঙ্কে স্বপ্ন দৃশ্য দেখানো হয়েছে। এটিও কিন্তু একটি রাজনৈতিক নাটক। যদিও আমরা ডিটেলসে এই যে স্বপ্ন বাসব দত্তম ভাসের সর্বশ্রেষ্ঠ নাটকটা পড়ব। অবিমারক। অবিমারক এটা হচ্ছে কল্পিত কাহিনী বা লোককথায় এর উৎস, প্রচলিত লোককথা। অঙ্ক সংখ্যা 6। নায়ক হচ্ছে অবিমারক, যার নাম হচ্ছে প্রকৃত নাম হচ্ছে বিষ্ণু সেন। তো এই বিষ্ণু সেনের অবিমারক নাম কেমন করে হয়? এই অবিকথার অর্থ হচ্ছে, অবিকথার অর্থ কি? অবিকথার অর্থ হচ্ছে মেষ। মেষ মানে ষাঁড়। মেষরূপী অসুর। এই মেষ রূপ ধারণকারী অসুরকে বিষ্ণু সেন মেরেছিল, তাই বিষ্ণু সেনের অপর নাম হয় অবিমারক। এখানে আমাদের এমএসসিতে এইরকম একটা প্রশ্ন হয়েছিল যে অবি শব্দের অর্থ কী, তাহলে সেটা হচ্ছে মেষ। তো এই অবিমারক বা বিষ্ণু সেন সৌবীর রাজপুত্র ছিলেন। নায়িকার নাম ছিল হচ্ছে কুরঙ্গী, তিনি ছিলেন কুন্তী ভোজের কন্যা। এই নাটকের বিদূষকের নাম হচ্ছে সন্তষ্টু। সন্তষ্টু। চলো আর একটা ভাসের কথামূলক নাটক হচ্ছে চারুদত্ত। এটা 4 অঙ্কের নাটক। এটা কিন্তু প্রকরণ শ্রেণীর নাটক। তাহলে ভাসের প্রকরণ শ্রেণীর রূপকের নাম কি? সেটা হচ্ছে চারুদত্ত। উৎস প্রচলিত লোককথা। নায়ক নায়িকা চারুদত্ত, বসন্ত সেনা। বিদূষক, এই চারুদত্ত নাটকের বিদূষকের নাম হচ্ছে বসন্ত। দেখো স্বপ্ন বাসব দত্তম নাটকের বিদূষকের নাম বসন্তক, আবার চারুদত্ত নাটকের বিদূষকের নামও হচ্ছে বসন্তক। আর এখানে এই যে চারুদত্ত নাটকের অপর নাম হচ্ছে দরিদ্র চারুদত্ত। আর এই চারুদত্ত নাটককে উৎস করে শূদ্রক একটি প্রকরণ লিখেছেন, যার নাম হচ্ছে মৃচ্ছকটিকম। চারুদত্ত নাটকের অনুকরণে শূদ্রকের মৃচ্ছকটিকম প্রকরণটি রচিত হয়েছে।
আচ্ছা, এবার আমরা কিছু প্রশ্নোত্তরে চলে যাব। দেখো, কালিদাসের পূর্বের দুজন নাট্যকারের নাম অশ্বঘোষ ভাস। রূপক কয় প্রকার? 10 প্রকার। নাট্যশাস্ত্রের রচয়িতা কে? ভরতমুনি। নাট্যবেদ কে সৃষ্টি করেন? ব্রহ্মা। এই যে নাট্যবেদের অপর নাম কিন্তু পঞ্চম বেদ। নাট্যবেদ গঠনে ব্রহ্মা অভিনয় সংগ্রহ করেন কোথা থেকে? অভিনয় নেন হচ্ছে যজুর্বেদ থেকে। ঋগ্বেদ থেকে সংলাপ বা কাহিনী, যজুর্বেদ থেকে অভিনয়, সামবেদ থেকে গান, আর অথর্ববেদ থেকে রস ও অনুভূতি নিয়ে পঞ্চম বেদ রূপে নাট্যবেদ সৃষ্টি করেন। প্রাচীনতম নাটকের নাম কি? তার নাম হচ্ছে লক্ষ্মী স্বয়ম্বর, যার রাইটার হচ্ছে ব্রহ্মা। এই নাটকটা প্রথম অভিনয় হয় ইন্দ্রধ্বজ অনুষ্ঠানে। নাট্যশালা নির্মাণ করেন কে? বিশ্বকর্মা নাট্যশালা নির্মাণ করেন। পুতুল নাচ হতে নাটকের উৎপত্তি কথা কে বলেছেন? অধ্যাপক পিসেল বলেছেন। ব্রহ্মা রচিত নাটকের নাম কি? অমৃত মন্থন, ত্রিপুরদাহ। লক্ষ্মী স্বয়ম্বরও কিন্তু ব্রহ্মা রচনা করেছেন। উপলভ্যমান প্রথম প্রকরণ কোনটি? সেটা হচ্ছে সারিপুত্র প্রকরণ। এটাই কিন্তু হচ্ছে প্রথম প্রকরণ, রচনা করেন অশ্বঘোষ খ্রিস্টীয় প্রথম শতকে। একটি শান্তরসের প্রকরণের নাম কি? সারিপুত্র প্রকরণ। সারিপুত্র প্রকরণের পাণ্ডুলিপি আবিষ্কার করেন কে? লুডার্স। ভাস হাস কে বলেছেন? জয়দেব। স্বপ্ন বাসব দত্তস্য দাহক ভূন্য পাবকঃ, বক্তা কে? রাজশেখর। ভাসকে প্রথিতযশা বলে উল্লেখ করেছেন কে? কালিদাস তার মালবিকাগ্নিমিত্রম নাটকে। ভাসের একটি প্রকরণমূলক দৃশ্যকাব্যের নাম লেখো। চারুদত্তম। রামায়ণমূলক ভাসের শ্রেষ্ঠ নাটক কোনটি? প্রতিমা। ভাসের সার্থক ব্যয়ক কোনটি? মধ্যম ব্যয়ক। অভিষেক নাটকে কোন কোন চরিত্রের অভিষেক ক্রিয়া বর্ণিত হয়েছে? সুগ্রীব, বিভীষণ, রাম। ভাসের কোন নাটকে মঞ্চে বালি চরিত্রের মৃত্যু দৃশ্য দেখানো হয়েছে? অভিষেক নাটকে। ভাস কতগুলি একাঙ্ক নাটক রচনা করেছেন? 5টি। দ্রুতবাক্য, দ্রুত ঘটোৎকচ, মধ্যম ব্যয়ক, কর্ণভার এবং উরুভঙ্গ। নান্দন্তে সূত্রাধার এরূপ প্রয়োগ কার নাটকে দেখা যায়? ভাসের নাটকে দেখা যায়। কার নাটকে প্রথমেই মঞ্চে সূত্রাধারের প্রবেশ ঘটে? ভাসের নাটকে। কে কবে কোথা থেকে ভাসের নাটক আবিষ্কার করেন? টি গণপতি শাস্ত্রী 1909 থেকে 11 খ্রিস্টাব্দে কেরলের পদ্মনাভপুরমের মল্লিকর নাথম নামক অঞ্চল থেকে ভাসের নাটক আবিষ্কার করেন। ভাসের নাটকগুলি কোন হরফে লেখা ছিল? মালায়ালম হরফে লেখা ছিল। ভাসের শ্রেষ্ঠ নাটক স্বপ্ন বাসব দত্তম, 6 অঙ্ক। পঞ্চম অঙ্কে স্বপ্ন দৃশ্য দেখানো হয়েছে। ঘোষবতী বীণার উল্লেখ আছে কোন নাটকে? স্বপ্ন বাসব দত্তম। ভাসের বিয়োগান্ত নাটক কোনটি? ট্র্যাজেডি ড্রামা, সেটা হচ্ছে উরুভঙ্গ। ভাসের উপাধি কি? ধাবক। ভাসের একটি সমবকার শ্রেণীর রূপকের নাম কি? পঞ্চরাত্রম। আজকে এটুকুই। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু শ্রী গুরু।